স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 21শে সেপ্টেম্বর 2025। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ শিরোনামগুলো। প্রিয় দর্শক, গাজা সিটির উপর ইসরায়েলের এখনও পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা শুরু হয়ে গিয়েছে। ট্যাঙ্ক, ড্রোন এবং রোবট দিয়ে চালানো হচ্ছে ধ্বংসলীলা। আন্তর্জাতিক আদালতে আইসিজেতে ইসরায়েলের মুখোশ খুলে দিল ব্রাজিল। গাজায় গণহত্যার মামলায় এবার সামিল হলো তারাও। এদিকে শান্তির দূত ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চুক্তি ইসরায়েলকে আরও $6 বিলিয়ন অস্ত্র দেওয়ার ঘোষণা করল। ওদিকে গাজা থেকে প্রাণ বাঁচানো এখন আমেরিকান ভিসার চেয়েও দামি। ইউএনআরডব্লিউ এর রিপোর্টে উঠে এলো মর্মান্তিক তথ্য। এছাড়াও নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ার ডুবতে বসেছে। সমীক্ষায় ইঙ্গিত, নির্বাচন হলেই শোচনীয় হার নিশ্চিত। আর ইরানের বড় ক্ষতি, অবশেষে রাষ্ট্রসংঘ তাদের উপর নিষেধাজ্ঞার বেড়াজাল কষল। এবং হোয়াইট হাউসে এরদোগানের সাথে দেখা করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। F-35 যুদ্ধবিমান নিয়ে বিবাদ শেষের পথে, কিন্তু এই বন্ধুত্বের শিকার হবে কে? দর্শক, এগুলো ছিল আজকের কিছু শিরোনাম, তবে খবরে থাকছে আরও অনেক কিছু। চলুন শুরু করা যাক গাজার পরিস্থিতি দিয়ে। দর্শক, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা সিটির উপর সম্ভবত সবচেয়ে বড় এবং ভয়াবহ হামলা এবার শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে গাজা সিটি ইসরায়েলি হামলার সবচেয়ে ভয়ঙ্কর ঢেউ সামলাচ্ছে। আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত প্রচণ্ড এবং ব্যাপক হামলা এর আগে কখনো হয়নি। সুতরাং ভাবুন, এ কথা আল জাজিরা নিজে বলছে। ইসরায়েলি সেনাবাহিনী শহরের একেবারে কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। ট্যাঙ্ক এবং সৈন্যদের ক্রমাগত চাপে হাজার হাজার সাধারণ মানুষকে সমুদ্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে গাজার সবচেয়ে এই বড় শহরটিকে খালি করে দেওয়া যায়। স্থানীয় মানুষ জানাচ্ছেন যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে। ড্রোন এবং ফাইটার জেট থেকে একটানা বোমা ফেলা হচ্ছে, এমনকি রিমোট কন্ট্রোলে চালিত রোবট দিয়েও ক্রমাগত বিস্ফোরণ ঘটানো হচ্ছে। চোখের সামনে গোটা গোটা পাড়া বা মহল্লা উড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, বেশিরভাগ ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুহূর্তে পালানোর কোনো উপায় নেই। মানুষ বলছেন তারা অনেক দিন ধরেই দক্ষিণ রাফা বা দক্ষিণ গাজার দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু না পাচ্ছেন কোনো গাড়ি, না আছে কোনো নিরাপদ রাস্তা। আর তার উপর আকাশ থেকে দিন রাত অবিরাম বোমা বর্ষণ তো চলছেই, যা প্রতি মুহূর্তে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে। এরই মধ্যে ব্রাজিল একটি অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছে, যা নিয়ে ইসরায়েল রীতিমতো ক্ষুব্ধ। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে জানিয়েছে যে ব্রাজিল সরকারিভাবে সেই মামলায় হস্তক্ষেপ করেছে যা দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা বা জেনোসাইডের অভিযোগে দায়ের করেছিল। অর্থাৎ এখন বিশ্ব আদালতে গাজার পক্ষে আওয়াজ তোলার জন্য ব্রাজিল আরও একটি নতুন দেশ হিসাবে যোগ দিল। এদিকে ইসরায়েল একটি বড় ঘোষণা করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে গাজা সিটির উপর এবার এমন হামলা হবে যা আগে কখনো হয়নি। ইসরায়েলি সেনা শুক্রবারই পরিষ্কার করে দিয়েছিল যে তারা গাজা সিটিতে অভূতপূর্ব শক্তি নিয়ে হামলা করবে এবং সেখানকার বাসিন্দাদের দক্ষিণ দিকে চলে যেতে বলা হয়েছিল। দর্শক, গাজা সিটিতে এখন ট্যাঙ্ক এবং বোমার বৃষ্টি হচ্ছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো এই শহরটিকে সম্পূর্ণ দখল করে নেওয়া, যে শহরটি একসময় গাজার সবচেয়ে বড় কেন্দ্রস্থল ছিল। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী তা এখন দুর্ভিক্ষের কবলে। প্রায় 2 বছর ধরে চলা এই যুদ্ধ গোটা এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গাজা সিটি এখন মৃত্যু আর অনাহারের ছায়ায় বেঁচে আছে। তবে দর্শক, এই বড় হামলার ঠিক আগেই একটি খবর সামনে এসেছে যে আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সম্মেলনে ফ্রান্স এবং ব্রিটেন সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করতে পারে। এই বিষয়টি নিয়ে ইসরায়েল অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছে এখন, এবং তারা দ্রুত কোনো না কোনো ফয়সালা চাইছে। কিন্তু এভাবে ধ্বংসলীলা চালিয়ে কোনো সমাধান আসবে বলে মনে হয় না।
ইসরায়েলের স্থল অভিযান মঙ্গলবার থেকে চলছে। বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী ঘোষণা করছে যাতে সাধারণ মানুষ দক্ষিণ গাজার দিকে চলে যায়, কিন্তু ফিলিস্তিনিরা বলছেন প্রথমত এই সফর অত্যন্ত ব্যয়বহুল, আর দ্বিতীয়ত দক্ষিণেও কোনো জায়গা নিরাপদ নয়। তাই তাদের প্রশ্ন, কেন আমরা একটা মৃত্যুর মুখ থেকে পালিয়ে আরেকটা মৃত্যুর মুখে গিয়ে পড়ব? দর্শক, আজকের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। একদিকে গাজা গোলা বারুদে দিনকে দিন মাটির সাথে মিশে যাচ্ছে, আর অন্যদিকে আমেরিকা ইসরায়েলকে থামানোর বদলে উল্টো তাদের হাতে আরও অস্ত্র তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট বলছে যে ট্রাম্প প্রশাসন প্রায় $600 কোটি অর্থাৎ $6 বিলিয়ন নতুন অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করার কথা ভাবছে। এই চুক্তির মধ্যে রয়েছে $3.8 বিলিয়ন 30টি F-64 অ্যাপাচি হেলিকপ্টার এবং $1.9 বিলিয়ন 3250টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকলস। সুতরাং বুঝতেই পারছেন, এর কোনোটাই হালকা অস্ত্র নয়। অ্যাপাচি হেলিকপ্টার নিজেই একটা বিশাল অস্ত্র, আর ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকলস মানে সোজা কথায় গাজার উপরে যে বোমা এবং গুলির বৃষ্টি হচ্ছে তাতে এখন আমেরিকার নতুন নতুন অস্ত্র যোগ দিচ্ছে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এই অস্ত্রগুলো কেনা হবে আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকায়, যাদের বেশিরভাগই ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সাহায্য দেয় এবং সেই টাকা দিয়েই ইসরায়েল গাজায় এই গণহত্যা চালাচ্ছে। তবে মজার ব্যাপার হলো, ট্রাম্প একবার বলেছিলেন যে তার নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত, কিন্তু সত্যিটা হলো এই চুক্তির ফলে শান্তি তো আসবেই না, বরং যুদ্ধ আরও বাড়বে। তাই এখন আমার তো মনে হয় ট্রাম্প নোবেল প্রাইজ তো পাবেন না, তবে অন্য কোনো পুরস্কার হয়তো তিনি ঠিকই পাবেন। দর্শক, এবার আপনাদের একটা সাংঘাতিক তথ্য দেই। ইউনাইটেড নেশনসের একটি সংস্থা এমন একটি বিষয় সামনে এনেছে যা শুনলে আপনি চমকে যাবেন। গাজা থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালানোর খরচ এখন আমেরিকার ভিসা পাওয়ার চেয়েও দামি হয়ে গেছে। কিন্তু কিভাবে? আসুন আমি আপনাদের পুরো খরচের একটা ব্রেকডাউন দিচ্ছি। UNRWA যে সংস্থাটি গাজায় সাহায্যের কাজ চালায়, তাদের মতে গাজা সিটি থেকে ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যে দিয়ে একটি পরিবারকে পালিয়ে যাওয়ার জন্য কমপক্ষে $3,180 প্রয়োজন, যা ভারতীয় মুদ্রায় প্রায় $2.25 লক্ষ টাকা। এবার খরচের বিস্তারিত বিবরণটা শুনুন। গাজা সিটি থেকে দক্ষিণে যাওয়ার জন্য শুধু একটি ট্যাক্সি ভাড়া লাগে $1,000। একটি পরিবারের থাকার জন্য একটি তাঁবুর দাম $2,000 পর্যন্ত, এবং যে জমিতে তাঁবুটি খাটানো হবে সেই জমির ভাড়াও দিতে হয়, যা প্রায় $180। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে একটি পরিবারের মোট খরচ হচ্ছে $3,180। এবার একবার ভাবুন, এই টাকা তারা কি বিক্রি করে জোগাড় করছে তা ওপরওয়ালাই জানেন। আর এই সব কিছু এমন একটা সময়ে ঘটছে যখন গাজার মানুষের ঘরের উনুন নিভে গেছে, রোজগার বন্ধ হয়ে গেছে, এবং মানুষের কাছে না আছে টাকা, না আছে পেট্রোল, আর না আছে ওষুধ। ইউএনের সংস্থা UNRWA জানাচ্ছে যে প্রায় 2 বছরের এই যুদ্ধ মানুষের জীবনকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। জ্বালানির তীব্র সংকট, মাসের পর মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ বন্ধ, আর থাকার জন্য যদি কোনো জায়গা মেলেও সেটাও আগে থেকেই লোকে ঠাসাঠাসি গাদাগাদি ভর্তি। ইউএনের আবেদন স্পষ্ট, যদি গোটা দুনিয়া এখন সাহায্য করতে এগিয়ে না আসে তাহলে গাজার মানুষ শুধু বোমার আঘাতেই মরবে না, বরং খিদে আর মাথার উপর ছাদ না থাকার কারণেও মারা যাবে। দর্শক, এটাই হলো গাজা সিটিতে আটকে পড়া মানুষদের বর্তমান করুণ পরিস্থিতি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য বিপদের ঘণ্টা বেজে উঠেছে। মনে হচ্ছে ইসরায়েলে নেতানিয়াহুর রাজনৈতিক নৌকা ডুবতে চলেছে। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে। জেরুজালেমের সংবাদপত্রদের করা সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী নেতানিয়াহুর সরকার এখন মাত্র 49টি আসনে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে বিরোধী জোট 61টি আসন পেয়েছে।
আর এই গণনায় আরব দলগুলোর 10টি আসন অন্তর্ভুক্ত করা হয়নি, যা যোগ করলে বিরোধী জোটের আসন সংখ্যা হবে 71। সুতরাং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নেতানিয়াহুর শক্তিশালী দুর্গ এবার কাঁপতে শুরু করেছে। বিরোধীদের শক্তি বাড়ছে এবং প্রতিটি নূতন সমীক্ষার সাথে নেতানিয়াহুর চেয়ার আরও টলমল করছে। আর দর্শক, এর একটি বড় কারণ হলো ইসরায়েলের বেশিরভাগ মানুষ যুদ্ধ চায় না। এই জনমত সমীক্ষাগুলো যা নেতানিয়াহুকে বলছে যে তিনি আর মাত্র কয়েক দিনের অতিথি। নেতানিয়াহু জানেন যে তিনি ততক্ষণই ক্ষমতায় আছেন যতক্ষণ যুদ্ধ চলছে, তাই তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। যুদ্ধ শেষ হলেই নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এরপর তার কি শাস্তি হতে পারে, জেল হতে পারে কিনা, সেটা ভিন্ন বিষয়। দর্শক, এবার আসি পরবর্তী খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদ আমেরিকার বিরুদ্ধে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব নেতাদের বার্ষিক বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেবেন এবং ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন। এই পদক্ষেপটি তখন নেওয়া হয়েছে যখন আমেরিকা আব্বাসকে নিউ ইয়র্কে আসার জন্য ভিসা দিতে অস্বীকার করে। এরপর জাতিসংঘে এই বিষয়ে ভোটাভুটি হয়। 145টি দেশ মাহমুদ আব্বাসের পক্ষে ভোট দিয়েছে, 5টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং 6টি দেশ অনুপস্থিত ছিল। অর্থাৎ পক্ষে 145 এবং বিপক্ষে 11, যদি ওই অনুপস্থিত দেশগুলোকেও বিপক্ষে ধরা হয়। তাই এর থেকে স্পষ্ট যে আমেরিকার বাধা সত্ত্বেও মাহমুদ আব্বাসের মাধ্যমে ফিলিস্তিনের কণ্ঠ এখন জাতিসংঘের মঞ্চ থেকে সারা বিশ্বে পৌঁছবে। এবার দর্শক, পরবর্তী খবরটিতে ইরানের জন্য একটি খারাপ খবর আছে। ইরানের উপর আবারও নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে। ইউএন সিকিউরিটি কাউন্সিল একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যা ইরানের জন্য সত্যি খুবই খারাপ খবর। ইউএন সিকিউরিটি কাউন্সিল শুক্রবার ভোটাভুটির মাধ্যমে ইরানের উপর আবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি অর্থাৎ E3 দেশগুলো যারা 2015 সালের জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, তারাই এই অভিযোগ তুলেছে। তাদের দাবি ইরান তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আবার নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রাম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এখন তেহরানের উপর পুরনো নিষেধাজ্ঞা ফাঁস আবারও শক্ত হতে চলেছে, যা গোটা বিশ্ব দেখবে। তবে এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে একটি কড়া জবাব এসেছে। ইরান এই 3টি ইউরোপীয় শক্তির সিদ্ধান্তকে বেআইনি এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের এই প্রচেষ্টাকে তীব্র নিন্দা করেছে, যেখানে তারা ইরানের উপর পুরনো ইউএন সিকিউরিটি কাউন্সিলের নিষেধাজ্ঞাগুলি পুনরায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে যে এই পদক্ষেপটি বেআইনি, অন্যায্য এবং সম্পূর্ণ উস্কানিমূলক। ইরান অভিযোগ করেছে যে এই 3টি দেশ ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম এবং ইউএন রেজুলেশন 2231-এর অপব্যবহার করে সেই নিষেধাজ্ঞাগুলিকে পুনর্জীবিত করার চেষ্টা করছে, যা 2015 সালে বাতিল করে দেওয়া হয়েছিল। ইরান পরিষ্কারভাবে বলেছে যে আমরা এই অন্যায্য সিদ্ধান্ত মানি না। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান কি করবে। আসলে ইউরোপ হোক, আমেরিকা হোক বা বাকি পশ্চিমা বিশ্ব, সবার ভয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। তাই ইরানকে থামানোর জন্য তাদের উপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে। আর এবারের নিষেধাজ্ঞাগুলো সত্যিই খুবই মারাত্মক। তাই এখন ইরানের পক্ষ থেকে পরবর্তী কী প্রতিক্রিয়া আসে সেদিকেই সবার নজর। কারণ ইরানও ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে ক্ষতিটা কিন্তু তোমাদেরও সমান হবে। এখন সেই ক্ষতিটা কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। দর্শক, এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। দুজন বড় নেতা যারা একে অপরের বিরুদ্ধে প্রায়শই কড়া ভাষায় কথা বলেন, তারা এবার দেখা করতে চলেছেন। হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানের বৈঠক ঠিক হয়ে গেছে। আর ট্রাম্প বলেছেন যে F-35 নিয়ে যে বিরোধ চলছিল তা শেষ হতে চলেছে এবং তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানকে স্বাগত জানাবেন। দর্শক, 2019 সালের পর অর্থাৎ প্রায় দীর্ঘ 6 বছর পর এটা হবে এরদোয়ানের প্রথম আমেরিকা সফর। এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই যে ট্রাম্পের প্রথম শাসনকালে আমেরিকা তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল, কারণ তুরস্ক আমেরিকার শত্রু রাশিয়ার কাছ থেকে S-400 ডিফেন্স সিস্টেম কিনেছিল। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে F-35, F-16 এবং বোয়িং এয়ারক্রাফট সহ সমস্ত ডিলের উপর কাজ চলছে। তিনি যেন বলছেন, আপনার যা চাই তাই নিয়ে যান, আসুন আসুন। ট্রাম্প আশা করছেন যে সব কিছুই ইতিবাচক দিকে এগোবে। তিনি তার সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, আমি 25 তারিখে এরদোয়ানের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দর্শক, এই অধীর আগ্রহে অপেক্ষা শব্দগুলো কিন্তু ট্রাম্পের নিজের। তাই এখন বড় প্রশ্ন হলো, তুরস্ককে রাশিয়ার দিকে ঝুঁকে পড়া থেকে আটকানোর জন্যই কি এই প্রচেষ্টা, নাকি ইসরায়েলের প্রতি তুরস্কের কঠোর মনোভাবকে কিছুটা নরম করার পরিকল্পনা? কারণ তুরস্ক সম্প্রতি ইসরায়েলের জন্য নিজেদের সমুদ্র উপকূল ও আকাশপথ বন্ধ করে দিয়েছে। আপাতত বিশ্বের নজর এই বড় বৈঠকের দিকেই রয়েছে, কিন্তু আমার কাছে এই বৈঠকটি যতটা সহজভাবে দেখানো হচ্ছে ততটা সহজ বলে মনে হচ্ছে না। এর মধ্যে অনেক জটিলতা এবং একাধিক স্তর রয়েছে বলে আমার ধারণা। হতে পারে আমেরিকা কোনো বড় অফার দিয়ে সিরিয়া, ইরান বা ফিলিস্তিনের বিষয়ে তুরস্কের কাছ থেকে কিছু সুবিধা আদায় করার চেষ্টা করবে, তবে এটা আমার ব্যক্তিগত অনুমান। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।